বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবার জন্যই অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা নিয়ে আরও একটি ভিডিও সাজিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমি ইফরাত, নারায়ণগঞ্জ থেকে। সকাল সকাল নিজেদের পছন্দের যে ঝটপট নাস্তাটা আছে সেটা বানিয়ে নিচ্ছি। যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা অবশ্যই জানেন আমরা বেশিরভাগ সময়ই সকালের নাস্তায় এই চালের গুঁড়ার যে চাপটিটা আছে সেটা বানিয়ে খেয়ে থাকি। আসলে এটা খুব ঝটপট, বাচ্চার মায়েদের জন্য অথবা কর্মজীবী আপুদের জন্য এটা খুবই ঝটপট একটি নাস্তা, খুব দ্রুত হয়ে যায়। আর সেই সাথে সময়টা যেহেতু কম লাগে, খেতেও কিন্তু খারাপ লাগে না, ভালো লাগে। সাথে মরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে যদি একবারে বানানো হয় তাহলে আর কিন্তু তরকারিরও প্রয়োজন হয় না। আর এভাবে সাদা বানালে কিন্তু ডাল ভুনা অথবা মাংসর ঝোল এরকম কিছুর প্রয়োজন হয়, অথবা ভর্তা। তবে ভর্তাটা দিয়ে আমরা সকালে খাই না, বেশিরভাগ সময় মাংসর ঝোল অথবা ডাল ভুনা করে খেয়ে থাকি, এটা বেশি ভালো লাগে। বাচ্চারা অনেক সময় কলা দিয়েও খায়। তো সকালবেলায় নিজেদের পছন্দের নাস্তাটা দিয়ে আজকে সকালটা শুরু করলাম। সেই সাথে যারা আমার ভিডিওটি আজকে প্রথম দেখছেন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার পুরোটা ভিডিও জুড়ে থাকবেন, কোনো অংশ স্কিপ না করে। যদি কোনো অংশ ভিডিওর ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশে থাকতে ভুলবেন না। আর যারা করেছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। এখানে আমি আজকে 3 রকমের ভর্তার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি। এখানে বেশ কিছু কাঁচামরিচ নিয়েছি আর পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি অলরেডি। আর সেই সাথে আমি সরিষাটাকে ভিজিয়ে রেখেছি। এগুলো হলুদ যে সরিষাটা হয় সেই সরিষা, এগুলো অলরেডি প্রসেস করাই ছিল, মানে পরিষ্কার করাই ছিল, পরিষ্কার করে শুকিয়ে নানু বাসা থেকে দেওয়া হয়েছে। তো ওর বাবা সরিষার ভর্তা খেতে চায় না, তাই আজকে ভাবলাম যে একটু অন্যরকম করে বানিয়ে দিয়ে দেখি সে খায় কি না। সে কিন্তু আলহামদুলিল্লাহ খুব পছন্দ করে খেয়েছে, অনেক ভালো লেগেছে তার কাছে। সে কখনো এটা না বুঝেই খায় না, তার কাছে মনে হয় এটার স্বাদ ভালো হয় না। ওই যে আমরা মামাদের কাছ থেকে পিঠা নিয়ে আসি, তারা যে এই ভর্তাটা দিয়ে থাকে, সে মনে করে এই ভর্তাটা বুঝি ওরকমই হয়ে থাকে, কিন্তু আসলে কিন্তু তা না। বাসায় এভাবে বানালে কিন্তু গরম ভাতের সাথে সকালের নাস্তা বলেন আর দুপুরের খাবার বলেন, অথবা অনেক সময় রাতে তরকারি কম হলে এরকম একটা ঝটপট ভর্তা বানিয়ে যদি গরম গরম ভাতের সাথে খাওয়া যায় তাহলে কিন্তু খুব তৃপ্তি নিয়ে পেট ভরে খাওয়া হয়। তো যারা সরিষা ভর্তা এভাবে ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করবেন। যারা পারেন তারা তো পারেন, তাদের কাছে শিখবো, শিখার শেষ নেই। আর আমার যে সকল আপু অথবা ভাইয়ারা পারেন না তাদের জন্য আমার আজকের এই রেসিপিগুলো। এখানে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভেজে নেওয়ার কারণ হচ্ছে আমি আলুর ভর্তাটা আজকে এই পেঁয়াজ দিয়েই বানাবো। কাঁচা পেঁয়াজ দিয়ে এই গরমের মধ্যে যদি আলুর ভর্তা বানানো হয় তাহলে কিন্তু সেটা অনেকটা সময় থাকে না, নষ্ট হয়ে যায়। সেই সাথে আর ভাজা পেঁয়াজের যেই ভর্তাটা সেটা কিন্তু একরকম ফ্লেভার, একরকম স্বাদ হয়ে থাকে, আর কাঁচা পেঁয়াজেরটা একরকম। আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে কাঁচামরিচগুলো আর রসুনগুলো ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি। সরিষা ভর্তায় আমি পেঁয়াজটা ভাজিনি, পেঁয়াজটা শুধু কাঁচাই দিব। আর যে রসুনগুলো ছিল, কাঁচামরিচগুলো ছিল, সেগুলো শুধু একটু করে ঝলসে নিয়েছি, পোড়া পোড়া করে নিয়েছি। তবে অবশ্যই মরিচ দেওয়ার সময় কিন্তু মরিচের নিচের যে অংশটা থাকে সেই অংশটা একটু করে কেটে দিবেন, নয়তোবা মরিচ কিন্তু তেলের মধ্যে দেওয়ার পর ফুটে উঠবে। কোনো ধরনের দুর্ঘটনা ঘটার আগেই কিন্তু সাবধান হয়ে করতে হবে, কারণ আমাদের প্রতিদিনের কাজগুলো এই কিচেনেই করতে হয়। তো সেই সাথে আমাদের কিছুটা সাবধানতা অবলম্বন করতে হয়, বাকিটা আল্লাহর ইচ্ছা যেটুকু হয়ে থাকে। তো আমি একে একে সব কিছু কিন্তু বেটে নিচ্ছি। প্রথমে আমি কাঁচামরিচ আর রসুনের কোয়াগুলো বেটে নিয়েছি, আর এভাবেই কিন্তু বাটার কাজটা করে নিচ্ছি। আর দেখুন কত সহজে, খুব ঝটপট, একেবারে তো খুব বেশি ঘাম ঝরানো ছাড়াই কিন্তু একটা মজার ভর্তা তৈরি হয়ে গেল। এটার অরিজিনালি স্বাদ পাওয়ার জন্য অবশ্যই এটা শিলপাটাতেই বাটতে হবে। কেউ যদি ব্লেন্ডারের জার ব্যবহার করেন বা ব্লেন্ডার ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু এটার অথেন্টিক যেই টেস্ট সেটা পাবেন না, আগেই বলে রাখি। আমরা এখন অনেক কিছুই কিন্তু ব্লেন্ডারের জারে করে থাকি, যেমন আমিও করে থাকি, কিন্তু আমি এটা আসলে দেখেছি পাটায় বেটে ভর্তা বানানোর যে স্বাদটা হয় সেটা কখনোই ব্লেন্ডারে করার মধ্যে হয়ে থাকে না। এটা অনেক বেশি আকাশ পাতাল তফাৎ, কিন্তু আমরা অনেক সময় দেখা যায় নিরুপায় হয়ে ব্লেন্ডারের সাহায্যটা নিয়ে থাকি। তো যাই হোক, যারা পারবেন তারা ভর্তা পাটার মধ্যেই বানানোর চেষ্টা করবেন। আর সরিষার ভর্তাটা অবশ্যই এটা পাটার মধ্যেই চেষ্টা করবেন, এটা কোনোভাবেই ব্লেন্ডারে করবেন না, তাহলে মনে হয় না ভালো হবে। যেহেতু সরিষা দানাগুলো খুবই ছোট হয়ে থাকে, ব্লেন্ডারে জারে ওরকমভাবে হয়তো পিষতে চাইবে না।
তো এখানে আমি বাটনার মধ্যে যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো নিয়ে নিয়েছি, আর শুকনো মরিচটা তো আগেই গুঁড়ো করে রেখেছি সেটা আমি দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আবার 2টা বিলাতি যে ধনেপাতা, সেই ধনেপাতাটা কুচি করে দিয়েছি। বিলাতি ধনেপাতাটা দিলে কিন্তু ভর্তায় অনেক বেশি টেস্ট বেড়ে যায়, কারণ এটার যে ফ্লেভার, যে ঘ্রাণ, এটা কিন্তু খুবই মনোমুগ্ধকর। আর এমনিতে যে ধনেপাতা হয়ে থাকে সেটাও হচ্ছে আলাদা একটা ঘ্রাণ। আসলে দুইটা দুই রকমের, তবে কেউ যদি হাতের কাছে এই ধনেপাতাটা পান, বিলেতি ধনেপাতাটা পান, সেটা দিয়ে ভর্তা বানানোর ট্রাই করে দেখবেন। অবশ্যই একটু হলেও তফাৎ লাগবে এবং কি খেতে ভালো লাগবে আশা করি। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার দ্বিতীয় ভর্তাটাও কিন্তু তৈরি হয়ে গেল। যে যত ভর্তাই বানান, আলুর ভর্তা বানানো হবে না তা কিন্তু হয়ে থাকে না। অনেকে দেখি ইউটিউবে 11 রকম, 12 রকম, 15 রকমের ভর্তার রেসিপিও দিয়ে থাকেন, সেটা থেকে কখনো আমি দেখিনি আলুর ভর্তা বানানোর রেসিপিটা বাদ পড়েছে। এটা সবাই পারি, সবাই জানি, তারপরেও কিন্তু এই ভর্তা বানানোটা কখনো বাদ যায় না। আর মোটামুটি সবাই এই ভর্তাটা খুব পছন্দ করে খেয়ে থাকে, হয়তোবা সে কারণেই এটা হয়। আমি আসলে অনেকগুলো ভর্তার রেসিপি দিতে পারিনি, কারণ আমার বাচ্চারা ছোট, সবাই মিলে এতগুলো ভর্তা খেয়ে শেষ করতে পারবো না, সেই সাথে ভর্তাগুলো দেখা যায় নষ্ট হয়ে যাবে। তো এই কারণে আমি আজকে মূলত 3 রকমের ভর্তাটা বানাবো। আর এই ভর্তাগুলো আমাদের আলহামদুলিল্লাহ সারাদিনের খাবার দাবারের পাশাপাশি কিন্তু শেষ হয়ে গেছে। আমি চাচ্ছিলাম যে ভর্তা এরকম বানাবো যাতে করে খেয়ে দিয়ে একেবারে সাবা হয়ে যায় আর না থাকে, কারণ এগুলো পরবর্তীতে থাকলে নষ্ট হয়ে যাবে। এখানে আমি আগের দিন রাতেই যেহেতু কী করব সেটার প্রিপারেশন কিন্তু আমরা আগের রাতেই নিয়ে থাকি, গতকাল পরের দিন কি রান্না করব, আগামীকাল কি রান্না করব। তো সেই সুবাদে কিন্তু আমি আগেই এই কালো জিরাগুলো ভালো করে ধুয়ে এরকম স্ট্রেনারে রেখে দিয়েছিলাম পানিটা ঝরার জন্য। সারা রাতে কিন্তু পানিটা ঝরে একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। এখন এগুলো আমি ফ্রাই প্যান অথবা তাওয়ার মধ্যে অথবা যে কোনো কড়াইয়ের মধ্যে এটা আপনারা টেলে নিতে পারেন। তবে এটা যেহেতু কালো রঙের হয়ে থাকে, এটা বোঝার উপায় নেই দেখে যে এটা ভাজা হয়েছে কিনা। এটা বোঝার উপায় হচ্ছে এটা থেকে একটা সুন্দর ঘ্রাণ চলে আসবে। যখন দেখবেন যে কালো জিরা থেকে একটা সুন্দর অ্যারোমা বের হচ্ছে, তখন মনে করবেন যে হ্যাঁ, ডান, অলরেডি হয়ে গেছে আমার কালো জিরা ভাজাটা। এটা যাদের কালো জিরাটা অনেকে কমপ্লেন করেন পুড়ে যায় অথবা তেতো হয়ে যায়, তাদের জন্য এই টিপসটি। অনেকে হয়তো বা বেশি ভেজে ফেলেন, যেহেতু বোঝা যায় না দেখে, সেই কারণে তেতো হয়ে যায়। আর কাঁচামরিচ সাথে ব্যবহার না করার কারণে অনেক সময় কালো জিরা ভর্তাটা তিতা লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাদের আরও একটি টিপস হচ্ছে, অবশ্যই কালো জিরা ভর্তাতে কাঁচামরিচ ব্যবহার করবেন, এতে করে কিন্তু আর তিতা লাগবে না। তো এখন আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো হালকা একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি। আমি এখানে 2 রকমের তেলই ব্যবহার করেছি ভাজার জন্য। সরিষার তেলও দিয়েছি, একটুখানি সয়াবিন তেলও দিয়েছি। এরপর একটুখানি তেল দিয়ে আমি কয়েকটা শুকনো মরিচও ভেজে নিয়েছি। যদিও আমার কালোজিরা ভর্তাটাতে ঝাল একটু আজকে কম হয়েছিল, আমি ভেবেছিলাম ঝাল হবে, কিন্তু না, তেমন একটা ঝাল হয়নি। 2 রকমের মরিচ দিতে গিয়ে আসলে ব্যালেন্সটা করতে পারিনি। তো আপনারা ঝাল যেরকম খান তার রুচি মতো করে নেবেন। এখন আমি এগুলো অবশ্যই রুম টেম্পারেচারে আনার পর তারপর ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর গুঁড়ো করে নিয়ে প্রথমে তারপর এর মধ্যে কিন্তু আমি বাকি যেই পেঁয়াজ, মরিচ আর রসুনটা ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। একটুও পানি দিইনি, দেখতেই পাচ্ছেন দলা পেকে গেছে, কারণ কালো জিরার থেকে কিন্তু অলরেডি তেল ছেড়েছে। কালো জিরাটা থেকে তেল ছাড়ার কারণে কিন্তু এরকম দলা পেকে গেছে। আর পেঁয়াজ, রসুন তো তেলের মধ্যেই ভেজেছি, সেগুলোতেও তেল ছিল। এখন হাতে সামান্য একটু সরিষার তেল মেখে নিয়ে এগুলোকে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি, বল বল করে বানিয়ে নিচ্ছি, দেখতে যাতে ভালো লাগে। তো আমার আজকের রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আর যারা আমার ভিডিওটি না স্কিপ করে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম কালোজিরা ভর্তা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমি জানি আমার অনেক ভিউয়ার্স আছেন যারা কিনা কালোজিরাটা খেতে পারেন না, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কিন্তু খেতে পারি। আমরা খেতে পারি বলতে আমার বাচ্চারা অনেক ছোটোবেলা থেকে খুব বেশি পছন্দ করে খায় কালোজিরাটা। আসলে এটা ওদের জেনেটিকভাবে পাওয়া, ওরা পুরো ফ্যামিলি কালোজিরা খেতে পছন্দ করে। আমি এই কালোজিরা জীবনেও কখনো খাইনি, দেখতেও পারতাম না। আমি আপনাদের ভাইয়ার কাছ থেকে শিখেছি, আর ওরা ওদের বাবার কাছ থেকে জন্মগতভাবেই কিন্তু এটা পেয়ে গেছে। তো সবাই পছন্দ করে যেহেতু খাই, তো সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা তৈরি করতে খুবই ভালো লাগে, আনন্দের সহিত তৈরি করে থাকি।
আর এরপর সন্ধ্যায় নাস্তার জন্য আমি আলু পুরির ডোটা আগেই করে রেখেছিলাম, সেটা অলরেডি এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এর মধ্যে এখন আমি ওই যে বললাম পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভেজে তারপর আমি আলুর ভর্তাটা বানিয়েছিলাম। মূলত এই কারণেই বানিয়েছিলাম যাতে করে এটা দীর্ঘ সময় পর্যন্ত ভালো থাকে, বিকেল পর্যন্ত। কারণ বিকেলে যে কি রান্না করব, কি বানিয়ে দিব নাস্তার জন্য, সেটা কিন্তু আগেই আবার মাথায় চলে আসে। আর যদি মাথায় চলে না আসে আগে থাকতে, তাহলে কিন্তু হুট করে সন্ধ্যার নাস্তাটা বানানো যায় না। তো যাদের কিনা আলু পুরি বানাতে ঝামেলা হয়, ভিতর থেকে পুরটা বের হয়ে যায়, আমার এই আজকের রেসিপিটুকু, এই টিপসগুলো আপনাদের জন্য। অবশ্যই একটু বেশিখানি করে লেচিটা কেটে নেবেন, মানে যে ডোটা বানানো হয় সেটা নিয়ে নেবেন। তারপর এর মধ্যে সামান্য একটা আলু ভর্তা নিয়ে এভাবে যদি কোট করে দেন, পুরোপুরি একেবারে র্যাপ করে ফেলেন, তাহলে দেখবেন যে কখনোই আর ভিতর থেকে বের হয়ে আসবেন না। তো এই তো আমি প্রথমে কিন্তু হাতে ভালো করে চেপে এটা ছড়িয়ে নিয়েছি। এটা গোল হোক আর যে আকারই হোক সমস্যা নেই। যখন আপনি হাতে এভাবে আবার এটাকে বন্ধ করে দিতে চাইবেন, তখন কিন্তু এটা গোল করেই শেপ করতে হবে। কারণ বেলার সময় কিন্তু অনেক বেশি চাপাচাপি করা যাবে না বেলুন দিয়ে, তাহলে কিন্তু ভিতর থেকে পুরটা বের হয়ে যাবে। একেবারে আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেম সেই প্রসেসটাই কিন্তু অবলম্বন করতে হবে, নয়তো কিন্তু আলু পুরিটা হবে না। আলুর পুরগুলো ভিতর থেকে বের হয়ে আসবে, এতে করে পুরিটাও কিন্তু ফুলবে না। প্রথমে হাত দিয়ে ভালো করে একটু চেপে একটু কিছুটা ছড়িয়ে দিতে হবে, তারপর এরকম দুইটা অথবা একটা চাপ দিলেই কিন্তু হয়ে যাবে আলু পুরি। আর সেই সাথে কিন্তু প্রতিটা পুরি খুব সুন্দর ফুলকো আর গোল গোল হয়ে যাবে। তো আপনাদের সুবিধার্থে আমি কিন্তু সবগুলো বানানো দেখাইনি, বেশ কয়েকটা বানানো দেখিয়ে দিয়েছি। এখন এগুলো আমি একে একে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন দোকান থেকে কিন্তু কোনো অংশ কম হয়নি, বরং দোকানের চেয়ে অনেক বেশি ভালো লেগেছে বাসায় তৈরিটা খেতে। কারণ দোকানের মধ্যে মামারা কিন্তু এত বেশি কিপটামো করে থাকে যে তারা ভিতরে পুর দিয়েই থাকে না, নামমাত্র আলু পুরি, ভিতরে কিন্তু এক ছিটাও আলুর কোনো কিছুই পাওয়া যায় না, অস্তিত্বও নেই। এরকম কিন্তু এখন ডিম পুরি না, ডাল পুরিতেও করে থাকে। ডালও একটু ডাল পাওয়া যায় না। আমি অনেক সময় ভিতরে খুলে দেখি যে আসলে ভিতরে কি আছে, তো খুললে দেখি যে আসলে কিছুই নেই। মনে হয় যেন একটুখানি হাত দিয়ে একটুখানি লাগিয়ে রেখেছি, এরকম একটা অবস্থা। মানে এটা আমি বলে বোঝাতে পারবো না, যারা বুঝেন তারা অবশ্যই বুঝতে পারছেন। তো বাসায় যদি তৈরি করা হয় তাহলে কিন্তু নিজের মন মতো করে দেওয়া হয়, আর এতে করে কিন্তু নাস্তাটাও খুব মুখরোচক হয়ে থাকে। সেই সাথে পোড়া তেলের এই পোড়া খাবারগুলো খেতে হয় না, যেটা কিনা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর। এই তো আমরা টাটকা তেলের মধ্যে কিন্তু এই পুরিটা ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন প্রতিটা পুরি একেবারে ফুলকো ফুলকো বলের মতো হয়েছে। আশা করি আমার আজকের ভিডিওটি দেখে সবাই অনেক বেশি উপকৃত হবেন এবং কি অনেক বেশি ভালো লাগবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।